একটি রোদেলা দুপুরে রাস্তার ধারে নারকেল জল বিক্রি করতে থাকা এক রোগা ক্লান্ত চেহারার মানুষের দিকে চোখ পড়তেই ডাক্তারের পা থমকে গেল। গাড়ি থেকে নেমে আসা সেই মহিলা ডাক্তারের চোখে বিস্ময় আর অবিশ্বাস মিশে একাকার হয়ে গেল, কারণ সেই মানুষটি ছিলেন তাঁরই তালাকপ্রাপ্ত স্বামী। পরবর্তীতে যা ঘটল তা আপনার চোখে জল এনে দেবে। বন্ধুরা, এটি বিহারের রাজধানী পাটনার একটি সত্য ঘটনা, যেখানে থাকতেন অমিত। গঙ্গার তীরে গড়ে ওঠা এই শহরের গলিগুলোতে অমিতের জীবনও সাধারণ মানুষের মতোই ছিল। সাধারণ সীমাবদ্ধ উপায়ের, কিন্তু সৎ। অমিত কোনো বড়লোক ছিলেন না, না তার কোনো পৈতৃক জমি ছিল, না ছিল ব্যাংক ব্যালেন্স। ছিল তো কেবল নিজের দমে কিছু হওয়ার এবং বাঁচার একটা স্বপ্ন। অমিতের বাবা ছিলেন একজন সাধারণ ক্লার্ক, যিনি অমিতের কলেজ শেষ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। মা ঘরে ঘরে সেলাইয়ের কাজ করে ছেলেকে পড়িয়েছেন। অমিত পড়াশোনায় মেধাবী ছিলেন, কিন্তু পরিস্থিতি কখনোই তার পক্ষে ছিল না। বিএ পাশ করার পর তিনি সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করলেন। দিনে লাইব্রেরি আর রাতে টিউশনি, এটাই ছিল তার জীবন। এই সময়েই তার সাথে পরিচয় হয় প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন। স্মার্ট, আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন নিয়ে অত্যন্ত স্পষ্টবাদী। পড়াশোনার বাহানায় দুজনের প্রথম দেখা হয়, তারপর বন্ধুত্ব, আর কখন যে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল দুজন নিজেই বুঝতে পারলেন না। প্রিয়াঙ্কার অমিতের সারল্য ভালো লাগত, আর অমিতের ভালো লাগত প্রিয়াঙ্কার বুদ্ধিমত্তা। বিয়ে পরিবারের পছন্দে নয়, বরং পরিস্থিতির চাপে হয়েছিল। প্রিয়াঙ্কার বাবা মা অমিতকে একদম পছন্দ করতেন না। ডাক্তার মেয়ে আর বেকার ছেলে, এই প্রশ্ন সবার মুখেই ছিল। কিন্তু প্রিয়াঙ্কা জেদ ধরলেন এবং বিয়ে হয়ে গেল, কোনো জাঁকজমক বা লোক দেখানো আয়োজন ছাড়াই। বিয়ের পর শুরু হলো আসল জীবন। প্রিয়াঙ্কা ইন্টার্নশিপে ব্যস্ত থাকতেন। অমিত চাকরির জন্য দরজায় দরজায় ঘুরতেন। প্রতিটি ইন্টারভিউয়ের পর সেই একই জবাব, আমরা আপনাকে কল করব। সেই কল আর কখনোই আসেনি। ঘরে টাকার অভাব বাড়তে থাকল। প্রিয়াঙ্কা ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন আর অমিতকে প্রশ্ন করতেন, আজ কি হলো? আর অমিত প্রতিবার একই উত্তর দিতেন, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধীরে ধীরে প্রিয়াঙ্কার মনে বিরক্তি দানা বাঁধতে শুরু করল। হাসপাতালে তার সিনিয়র ডাক্তাররা বড় বড় ঘরের কথা বলতেন, গাড়ির আলোচনা হতো। কেউ কেউ জিজ্ঞেস করতেন, তোমার স্বামী কি করেন? প্রিয়াঙ্কা হেসে কথা এড়িয়ে যেতেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়তেন। অমিত চেষ্টা করতেন যাতে ঘরে কোনো কিছুর অভাব না হয়, কিন্তু পকেট যখন খালি থাকে তখন চেষ্টাও অসহায় হয়ে পড়ে। অনেক সময় প্রিয়াঙ্কার রাগে বলতেন, আমাকে বলো না যে সব ঠিক হয়ে যাবে, আমার আজকের জীবনটা চাই। অমিত চুপ থাকতেন। তিনি জানতেন তর্ক করলে পরিস্থিতির পরিবর্তন হবে না। উপহাসের পালা বাড়তে থাকল। আত্মীয়রা আসতে শুরু করল। কেউ বলতো মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দিল, কেউ বলতো ডাক্তার হয়েও এমন অবস্থা। প্রিয়াঙ্কা ধীরে ধীরে বদলে যেতে লাগলেন। তিনি আর আগের মতো রইলেন না। এখন প্রতিটি কথায় অমিতের ব্যর্থতাই তার চোখে পড়ত। একদিন প্রিয়াঙ্কা পরিষ্কার ভাষায় বলে দিলেন, অমিত, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমাকে এগিয়ে যেতে হবে। তুমি নিজের জায়গাতেই আটকে আছো। এ কথা শুনে অমিতের মনে হল কেউ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। তবুও তিনি বললেন, আরেকটু সময় দাও। কিন্তু প্রিয়াঙ্কার কাছে সময় ছিল না। কিছু মাস পর ডিভোর্সের কথা উঠল। সমাজ, কেরিয়ার, চাপ সব একসাথেই এলো। শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেল। কোনো শোরগোল নেই, কোনো ঝগড়া নেই, কেবল একটি সই আর দুটো জীবন আলাদা। ডিভোর্সের পর অমিত যেন শহরে একা হয়ে গেলেন। মা আগেই মারা গিয়েছিলেন, ঘর হাতছাড়া হলো, বন্ধুরা ফোন ধরা বন্ধ করে দিল, চাকরির আশা শেষ হয়ে গিয়েছিল। অনেক দিন এমন কেটেছে যখন তিনি দিনে মাত্র একবেলা খাবার খেতেন। অনেক রাত স্টেশনে কেটেছে। একদিন তিনি ঠিক করলেন যে আর অপেক্ষা করবেন না, যে কাজ পাবেন তাই করবেন, কারো কাছে ভিক্ষা চাইবেন না। ধার করে তিনি একটা পুরনো ঠেলাগাড়ি কিনলেন এবং নারকেল জল বিক্রি করতে শুরু করলেন। ভোর 4টের সময় মান্ডি থেকে নারকেল আসত। সারাদিন রোদে দাঁড়িয়ে থাকতেন, হাত ছিলে যেত, পিঠ পুড়ে যেত, কিন্তু তিনি নিঃশব্দে কাজ করে যেতেন। সময় পেরিয়ে গেল। পাটনার সেই একই এলাকা, সেই হাসপাতাল, সেই রাস্তা যেখান থেকে রোজ প্রিয়াঙ্কা রোগী দেখে বের হতেন। তিনি এখন একজন নামকরা ডাক্তার হয়ে গিয়েছিলেন। বড় গাড়ি,
ড্রাইভার, নামের আগে ডাক্তার। সেদিনও ভীষণ গরম ছিল। প্রিয়াঙ্কা অপারেশন শেষ করে বাইরে বের হলেন। কপালে ঘাম জমেছিল। ড্রাইভার জল আনতে গেল। কিন্তু তখনই প্রিয়াঙ্কার নজর রাস্তার ধারে রাখা ঠেলাগাড়ির ওপর পড়ল। এক ব্যক্তি নারকেল কাটছিলেন। রোগা মুখ, সস্তা জামাকাপড়, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। যেই তিনি মাথা তুললেন, প্রিয়াঙ্কার পা সেখানেই জমে গেল। সেটা অমিত ছিলেন। কিছু মুহূর্তের জন্য প্রিয়াঙ্কার মনে হল তার চোখ ভুল দেখছে। তিনি আবার দেখলেন, সেই নাক, সেই চোখ, সেই শান্ত মুখ। কেবল পরিস্থিতি বদলে গিয়েছিল। অমিত তাকে দেখে নিলেন। এক মুহূর্তের জন্য তার আঙুলগুলো থেমে গেল, কিন্তু তিনি কিছু বললেন না। নারকেল কাটলেন, গ্লাস এগিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, ঠান্ডা আছে। প্রিয়াঙ্কার গলা শুকিয়ে গেল। তিনি কাঁপতে থাকা হাতে গ্লাস নিলেন। কত টাকা? আওয়াজটা কষ্টে বেরোল। অমিত নজর নিচু করে বললেন, পুরো নেই, ৩০ টাকাই দিয়ে দিন। ওই একটি বাক্য প্রিয়াঙ্কার হৃদয়ে চিরে দিল। যে মানুষটিকে তিনি একসময় ব্যর্থ বলেছিলেন, তিনি আজও হার মানেননি। তিনি ভিক্ষা চাইছিলেন না, অভিযোগ করছিলেন না। প্রিয়াঙ্কা কিছু না বলে টাকা দিয়ে দিলেন। অমিত টাকা গুনলেনও না, কেবল গ্লাসটা তুলে নিয়ে অন্যদিকে তাকাতে লাগলেন। প্রিয়াঙ্কা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু শব্দ খুঁজে পেলেন না। তার চোখ ভিজে এলো। তিনি উল্টো দিকে ঘুরে গাড়ির দিকে এগিয়ে গেলেন, কিন্তু মনটা ওই ঠেলাগাড়ির কাছেই পড়ে রইল। পেছনে অমিত আবার নারকেল কাটতে শুরু করলেন, যেন কিছুই হয়নি। অমিতের জীবন সেই দিনের পর থেকে সেভাবেই চলতে থাকল, যেন কেউ একটা ভাঙা ঘড়ি কবজিতে বেঁধে দিয়েছে। চলছিল তো বটে, কিন্তু সময় সঠিক বলছিল না। হাসপাতালের বাইরে প্রিয়াঙ্কার সাথে সেই ছোট সাক্ষাৎটি তার কাছে কোনো নাটক ছিল না, না ছিল কোনো আশা। ওটি কেবল একটি আয়না ছিল, যাতে তিনি নিজের অবস্থা দেখে নিয়েছিলেন। অমিত ঠেলাগাড়িটি সেই একই জায়গায় লাগাতেন, একই সময়। রোদও এক ছিল, রাস্তাও এক, গ্রাহকও এক। তফাৎ শুধু এটাই ছিল যে এখন তার ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা আরও গভীর হয়েছিল। ভোর 4টে উঠে মান্ডিতে যাওয়া, সস্তা নারকেল বেছে নেওয়া, ঠেলায় করে নিয়ে আসা, এই সব তার শরীর শিখে গিয়েছিল। কিন্তু মন এখনও শিখছিল কিভাবে প্রতিটি প্রশ্নকে কোনো উত্তর ছাড়াই ছেড়ে দিতে হয়। অনেক সময় কোনো গ্রাহক জিজ্ঞেস করে বসত, ভাই, শিক্ষিত মনে হয়, এই কাজ কেন? অমিত হাসতেন। হাসিটাই এখন তার ঢাল হয়ে গিয়েছিল, হালকা, পরিমিত, কাউকে আঘাত না করার মতো। তিনি কখনো নিজের অতীতের বোঝা অন্য কারো কাঁধে চাপিয়ে দিতেন না। সন্ধে নামার সাথে সাথে রাস্তায় ভিড় বাড়ত। অফিস থেকে ফেরা মানুষ, কলেজের ছাত্র, রিকশা, বাইক, সবাই নিজের নিজের ক্লান্তি নিয়ে বের হতো। অমিত সবাইকে একই নজরে দেখতেন। কারো মুখে তাড়া ছিল, কারো মুখে বিরক্তি। তার কাছে সবাই সমান ছিল। নারকেল কাটার সময় যখন চাকু হাতে লাগত, তখন ব্যথা হতো, কিন্তু ব্যথাও এখন অভ্যেসে পরিণত হয়েছে, যেন কোনো পুরনো বন্ধু যে রোজ দেখা করতে আসে। সেই রাতে অমিত অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারলেন না। চোখ বন্ধ করলেই হাসপাতালের বাইরের সেই দৃশ্য ফুটে উঠত। প্রিয়াঙ্কার থমকে যাওয়া, তার চোখের জল, আর নিজের সেই বাক্য, পুরো নেই, ৩০ টাকাই দিয়ে দিন। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, তিনি কি ঠিক বলেছেন? তারপর তার মনে হল তিনি সেটাই বলেছেন যা সত্যি ছিল। সত্যিই সেদিন ঠান্ডা জল ৩০ টাকাতেই পাওয়া গিয়েছিল। বাকিটা মনের হিসেব ছিল, আর মনের হিসেব তিনি কারো কাছে রাখেন না। দিন কাটতে থাকল, পাটনার গরম আরও বাড়তে থাকল। অমিতের শরীর আরও রোগা হতে থাকল। অনেক সময় মাথা ঘুরত, বুকে হালকা ব্যথা হতো, কিন্তু তিনি ঠেলাগাড়ি ছেড়ে সরতেন না। একদিন না বসলে রাতের খাবার জুটবে না। তিনি জানতেন, আজ নয়তো কাল শরীর জবাব দেবে, কিন্তু পেটের আগুন তার আগেই জবাব চেয়ে নিত। অন্যদিকে প্রিয়াঙ্কার ভেতরে কিছু বদলে যাচ্ছিল। তিনি হাসপাতালেও সমপরিমাণ ব্যস্ত থাকতেন, সমপরিমাণ যোগ্য। অপারেশন সফল হলে প্রশংসা জুটত, নাম বাড়ত, কিন্তু প্রতিটি প্রশংসার সাথে তার মনের ভেতরে শূন্যতাও বাড়ত। রাতে বাড়ি ফিরে তিনি বারান্দায় দাঁড়িয়ে থাকতেন, শহরের আলো দেখতেন আর ভাবতেন, এত আলোর মাঝে এই অন্ধকার কোথা থেকে এলো? তার অমিতের নিস্তব্ধতার কথা মনে পড়ত, সেই নিস্তব্ধতা যেটিকে তিনি একসময় দুর্বলতা ভেবেছিলেন। এক সন্ধ্যায় হাসপাতালের বাইরে আবার সেই ঠেলাগাড়িটি দেখা গেল। প্রিয়াঙ্কা গাড়িটি ধীর করালেন, কিন্তু থামার সাহস সঞ্চয় করতে পারলেন না। তার মনে হল, যদি তিনি দাঁড়ান তবে নিজেকেই অনেক প্রশ্ন করতে হবে, আর সেই প্রশ্নগুলোকে তিনি ভয় পেতেন। গাড়ি এগিয়ে গেল। পেছনে রাস্তায় অমিত দাঁড়িয়ে রইলেন, একা কিন্তু স্থির।
অমিতের অবস্থা খারাপ হতে শুরু করল। বুকের ব্যথা এখন আর হালকা রইল না। মাঝে মাঝে শ্বাস আটকে যেত। তিনি জল খেয়ে নিজেকে সামলাতেন। তার মনে পড়ত কখনো প্রিয়াঙ্কা মেডিকেলের বই খুলে গভীর রাত পর্যন্ত পড়তেন। তিনি চা বানিয়ে নিয়ে আসতেন না চাইতেই। তখন তার মনে হতো এটাই তার কাজ, পাশে থাকা। এখন পাশে থাকার মতো কেউ ছিল না, আর দেওয়ার মতো কিছু বাকি ছিল না। একদিন দুপুরে হঠাৎ চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি ঠেলাগাড়ির সাহায্য নিলেন। একটি ছেলে জিজ্ঞাসা করল, ভাই ঠিক আছেন তো? অমিত মাথা নাড়লেন। কিছুক্ষণ পর সব ঠিক মনে হতে লাগল। তিনি আবার নারকেল কাটা শুরু করলেন। কাজ থামত না, থামত তো কেবল মানুষ। রাতে তিনি গঙ্গার ধারে গিয়ে বসলেন। জল শান্ত ছিল, স্রোত ধীর। তিনি প্রথমবার নিজের সাথে কথা বললেন, আমি হেরে গিয়েছি, এটি মেনে নিতে ক্ষতি কি? তারপর নিজেই উত্তর দিলেন, হার সেই মানে যে চেষ্টা করা ছেড়ে দেয়। তিনি আকাশের দিকে তাকালেন। তারাগুলো দূরে ছিল, কিন্তু ছিল। তার মনে হল দূরে থেকেও জ্বলে থাকা সম্ভব। পরের সপ্তাহে হাসপাতালে একটি ক্যাম্প বসল। প্রিয়াঙ্কা সেখানে ছিলেন। বিনামূল্যে পরীক্ষা, পরামর্শ সবই চলছিল। অমিত সেই দিকে গেলেন না। তার মনে হল তার জায়গা সেখানে নয়, কিন্তু ভাগ্য হয়তো তাকে ওখানেই নিয়ে যেতে চেয়েছিল। দুপুর হতে না হতেই বুকে তীব্র ব্যথা উঠল। শ্বাস ভারী হয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে বসালো। কেউ জল খাওয়ালো, কেউ অ্যাম্বুলেন্স ডেকে দিল। অ্যাম্বুলেন্সের সাইরেনের সাথে সাথে তার চোখ বন্ধ হতে শুরু করল। মাথায় অগোছালো ছবিগুলো ঘুরল। মায়ের সেলাই মেশিন, লাইব্রেরির নিস্তব্ধতা, প্রিয়াঙ্কার হাসি আর ওই ঠেলাগাড়ি। তার মনে হল সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। তিনি মনে মনে বললেন, যদি আজ শেষ হতে হয় তবে কোনো অভিযোগ নেই। হাসপাতালের দরজা খুলল। স্ট্রেচার ভেতরে গেল। নার্সদের গলার আওয়াজ, মেশিনের বিপ বিপ শব্দ, সব অন্য কোনো জগতের আওয়াজ মনে হচ্ছিল। কেউ একজন জিজ্ঞাসা করল, রোগীর নাম? উত্তর এলো অমিত। সেই মুহূর্তেই প্রিয়াঙ্কা ঘুরে তাকালেন। নামটা শুনতেই তার বুকটা কেঁপে উঠল। তিনি এগিয়ে এসে মুখটা দেখলেন। সেই মুখটি যা তিনি রাস্তার ধারে দেখেছিলেন। এখন তাতে শান্তি নয়, ক্লান্তি ছিল। তার হাত কেঁপে উঠল। তিনি নিজেকে সামলালেন। প্রফেশনাল হওয়াটাই ছিল তার ট্রেনিং। তিনি জানতেন এখানে আবেগের জায়গা নেই, তবুও ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল। তিনি নির্দেশ দিলেন। পরীক্ষা শুরু হল। প্রতিটি মিনিট ভারী মনে হচ্ছিল। তিনি ডাক্তার ছিলেন, কিন্তু সেই মুহূর্তে কেবল ডাক্তার নয়, একজন মানুষও ছিলেন। অমিত অচেতন ছিলেন। তার শ্বাস ধীর ছিল। মেশিনগুলো সত্যি বলছিল, হৃদয় দুর্বল হয়ে পড়ছে। প্রিয়াঙ্কা নিজেকে বললেন, এখনই নয়। তিনি জানতেন না তিনি কার কাছে বলছেন, ভাগ্যের কাছে, নিজের কাছে, নাকি সেই মানুষটির কাছে যে একসময় তার নিজের ছিল। রাত গভীর হল। অপারেশন থিয়েটারের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যায়, ভুলগুলো, সত্যিগুলো। প্রিয়াঙ্কার হাত স্থির ছিল, কিন্তু চোখ ভেজা। তিনি সেটাই করলেন যা তিনি সবথেকে ভালো পারতেন। বাইরে অপেক্ষা করার মতো আপন কেউ ছিল না, না অমিতের, না তার। দুজনেই নিজের নিজের একাকিত্ব নিয়ে ওই ঘরে ছিল। অপারেশন সফল হল, কিন্তু অমিতের জ্ঞান ফিরল না। প্রিয়াঙ্কা অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার মনে হল যদি তিনি এখন চলে যান তবে কিছু একটা অপূর্ণ থেকে যাবে। তিনি অমিতের দিকে তাকালেন এবং প্রথমবারের মতো কোনো শব্দ ছাড়াই ক্ষমা চাইলেন। তিনি বুঝতে পারলেন মাঝে মাঝে মানুষ ভুল হয় না, পরিস্থিতি হয়। ভোরের হালকা আলো জানলা দিয়ে ভেতরে এলো। মেশিনের বিপ বিপ শব্দ নিয়মিত ছিল। অমিতের শ্বাস একটু ভালো ছিল। প্রিয়াঙ্কা স্বস্তির নিঃশ্বাস নিলেন। তিনি জানতেন না সামনে কি হবে, কেবল এটুকুই জানতেন গল্প এখানে শেষ হয়নি। কিছু সাক্ষাৎ মাঝে থেমে যায়, যাতে পরবর্তীতে সত্যের সাথে পুনরায় শুরু করতে পারে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে, আইসিইউতে ভোরের হালকা আলো ছড়িয়ে পড়ছিল। মেশিনের বিপ শব্দ তখনও চলছিল, তবে রাতের অস্থিরতা কিছুটা কমে গিয়েছিল। অমিতের শ্বাস আগের চেয়ে উন্নত ছিল। মুখে ক্লান্তির সাথে এক অদ্ভুত শান্তি ছিল। প্রিয়াঙ্কা সারা রাত সেখানেই থেমেছিলেন। ডাক্তার হওয়ার সুবাদে তিনি অনেক অপারেশন দেখেছেন, অনেক প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এই প্রথমবার কোনো রোগীর শ্বাস তার নিজের জীবনের সাথে জড়িয়ে আছে বলে মনে হচ্ছিল। তিনি চেয়ারে বসে বসে বারবার অমিতের দিকে তাকাতেন, কখনো মনিটর, কখনো তার বন্ধ চোখের পাতার দিকে। তার মনে প্রশ্নের ভিড় ছিল, কিন্তু উত্তর কোথাও ছিল না। তার মনে পড়ল যে কখনো এই মানুষটিই চুপচাপ তার জন্য চা বানিয়ে আনতেন,
না চাইতেই। তখন তিনি সেই নিস্তব্ধতাকে তার দুর্বলতা ভেবেছিলেন। আজ সেই নিস্তব্ধতাই তার কাছে সবথেকে ভয়ঙ্কর মনে হচ্ছিল। নার্স এসে বলল, ম্যাডাম, পেশেন্টের অবস্থা স্থিতিশীল, কিন্তু এখন জ্ঞান ফিরতে সময় লাগবে। প্রিয়াঙ্কা মাথা নাড়লেন। স্থিতিশীল, এই শব্দটি তিনি হাজারবার শুনেছেন, কিন্তু আজের অর্থ অন্য কিছু ছিল। আজের অর্থ ছিল আশা। দুপুর পর্যন্ত প্রিয়াঙ্কা নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলেন, কিন্তু প্রতিটি কেসের মাঝে তার মন বারবার এখানেই ছুটে আসত। তিনি বারবার আইসিইউ এর বাইরে এসে দাঁড়িয়ে থাকতেন। একজন সিনিয়র ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি পেশেন্টকে চেনেন? প্রিয়াঙ্কা এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, একটু। সেই একটু তার গলায় আটকে গেল। তিনি জানতেন বাস্তবতা এর চেয়ে অনেক বেশি। অমিতের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। সন্ধ্যায় তার আঙুলগুলোতে হালকা নড়াচড়া হল। প্রিয়াঙ্কা সেখানেই দাঁড়িয়েছিলেন। তিনি এগিয়ে গিয়ে তার হাত দেখলেন। সেই হাতে কাটার দাগ ছিল। নারকেল কাটার সময় লেগে থাকবে। তার একটা ধাক্কা মতো লাগল। এই দাগ কোনো দুর্ঘটনার নয়, এগুলো রোজকার কঠোর পরিশ্রমের প্রমাণ ছিল। ওই হাতটি একসময় তার মাথায় ছিল, এখন হাসপাতালের বিছানায়। রাতে হঠাৎ অমিতের চোখের পাতায় নড়াচড়া হল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। আলো চোখে লাগছিল, তিনি আবার বন্ধ করে নিলেন। প্রিয়াঙ্কার হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, অমিত, আপনি ঠিক আছেন, ঘাবড়াবেন না। আপনি। এই শব্দটি তার মুখ থেকে এমনিই বেরিয়ে গেল, হয়তো এই কারণে যে তিনি সেই মুহূর্তে ডাক্তার ছিলেন, স্ত্রী নন। অমিত ধীরে ধীরে চোখ খুললেন এবং সামনে দেখলেন। তাকে চিনতে কয়েক সেকেন্ড সময় লাগল। তারপর তার চোখে কোনো বিস্ময় ছিল না, কেবল এক ক্লান্ত স্বীকৃতি ছিল। তিনি ধীর গলায় বললেন, আপনি? প্রিয়াঙ্কার ঠোঁট কেঁপে উঠল। তিনি বললেন, হ্যাঁ, আমি। কিছু মুহূর্তে নীরবতা ছেয়ে গেল। ঘরে কেবল মেশিনের শব্দ ছিল। অমিত এদিক ওদিক দেখলেন, যেন পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তারপর বললেন, আমি এখানে কিভাবে? প্রিয়াঙ্কা জানালেন যে তাকে রাস্তা থেকে আনা হয়েছে। অবস্থা গুরুতর ছিল, অপারেশন হয়েছে। অমিত চোখ বন্ধ করে নিলেন। হয়তো ক্লান্তি ছিল, হয়তো কৃতজ্ঞতা। আপনি চিন্তা করবেন না, প্রিয়াঙ্কা বললেন, এখন সব ঠিক আছে। অমিত খুব ধীরে জবাব দিলেন, আপনার কষ্ট হয়েছে। ওই বাক্যটি প্রিয়াঙ্কার হৃদয় বিধে গেল। যে মানুষটিকে তিনি একসময় বোঝা মনে করতে শুরু করেছিলেন, তিনি আজও তার কষ্টের কথা ভাবছেন। পরের কয়েকদিন অমিত হাসপাতালেই থাকলেন। প্রিয়াঙ্কা প্রতিদিন কোনো না কোনো বাহানায় তার কাছে আসতেন। কখনো ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করতে, কখনো রিপোর্ট দেখতে। দুজনের মধ্যে কথা কম হতো, নীরবতা বেশি। কিন্তু সেই নীরবতা এখন ভারী ছিল না, তাতে কিছু একটা অপূর্ণ টান ছিল। একদিন প্রিয়াঙ্কা সাহস করে জিজ্ঞেস করলেন, তুমি কখনো কারো কাছে সাহায্য কেন চাইলে না? অমিত হালকা হাসির সাথে বললেন, সাহায্য চাওয়ার আগে মানুষ নিজের কাছে হেরে যায়। প্রিয়াঙ্কার চোখ ভিজে এলো। তিনি বললেন, কিন্তু তুমি অসুস্থ ছিলে। অসুস্থ তো অনেক মানুষই হয়, সবাই হাসপাতালে পৌঁছয় না। সেই রাতে প্রিয়াঙ্কা অনেক রাত পর্যন্ত ভাবলেন। তিনি অনুভব করলেন যে তিনি অমিতকে কখনো দুর্বল ভাবেননি। তিনি নিজেকে শক্তিশালী প্রমাণ করার তাড়াহুড়োয় অন্য কারো লড়াই দেখতেই পাননি। তার নিজের সিদ্ধান্তগুলোর কথা মনে পড়ল, সেই শব্দগুলো যা তিনি ডিভোর্সের সময় বলেছিলেন। শব্দের দাম সেই মুহূর্তে তিনি বুঝতে পারেননি। কিছুদিন পর অমিতকে জেনারেল ওয়ার্ডে শিফট করে দেওয়া হলো। তাকে বসার অনুমতি দেওয়া হলো। জানলা দিয়ে বাইরে শহর দেখা যেত, ছুটে চলা জীবন, হর্নের আওয়াজ। অমিত অনেকক্ষণ বাইরে তাকিয়ে থাকতেন। প্রিয়াঙ্কা জিজ্ঞেস করলেন, কি ভাবছ? ভাবছি, অমিত বললেন, ঠেলাগাড়িটা এখনও ওখানেই দাঁড়িয়ে থাকবে। প্রিয়াঙ্কা চুপ করে রইলেন। তিনি জানতেন না, ওই ঠেলাগাড়ির সাথে অমিতের সম্পর্ক কেবল রুটি রুজির ছিল না, ওটি তার পরিচয় হয়ে উঠেছিল। এক সন্ধ্যায় প্রিয়াঙ্কা তার পাশে চেয়ার টেনে বসলেন। তিনি প্রথমবারের মতো কোনো ভূমিকা ছাড়াই কথা বললেন, আমাকে ক্ষমা করে দাও। অমিত তার দিকে তাকালেন। তার চোখে না কোনো অভিযোগ ছিল, না ছিল রাগ। তিনি বললেন, ক্ষমার প্রয়োজন তখন হয় যখন কেউ ইচ্ছা করে আঘাত দেয়। আমরা দুজন কেবল নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করেছি। প্রিয়াঙ্কা কেঁদে ফেললেন। চোখের জল তার কাছে এখন আর লজ্জার বিষয় ছিল না। তিনি বললেন, আমি তোমাকে ছেড়েছিলাম কারণ আমার মনে হয়েছিল তুমি থেমে গিয়েছ। অমিত উত্তর দিলেন, আমি থেমেছিলাম না, কেবল আমার গতি আলাদা ছিল। ওই বাক্যটি প্রিয়াঙ্কাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে সবার দৌড় একরকম হয় না, কারোর গন্তব্য তাড়াতাড়ি দেখা যায়, কারোর দেরিতে। তিনি অমিতের হাত ধরে নিলেন।
অমিত হাত সরিয়ে নিলেন না, আবার শক্ত করে ধরলেনও না। তিনি কেবল সেখানেই ছিলেন। ছুটির অর্থাৎ ডিসচার্জের দিন এলো। ডাক্তাররা অনেক নিয়ম বলে দিলেন, বিশ্রাম, ওষুধ, কাজ থেকে দূরে থাকা, সব প্রিয়াঙ্কা শুনলেন। বাইরে বেরোনোর সময় অমিত বললেন, আমি কারো ঋণ রাখতে পারি না। প্রিয়াঙ্কা শান্ত স্বরে বললেন, এটি ঋণ নয়, এটি দায়িত্ব, এক মানুষের প্রতি অন্য মানুষের। বাইরে সেই একই রাস্তা ছিল, সেই গরম হাওয়া। অমিত হুইল চেয়ারে বসেছিলেন। তিনি ঠেলাগাড়ির দিকে তাকালেন। প্রিয়াঙ্কা তার মুখ দেখলেন, সেখানে ভয়ও ছিল, আবার আশাও। তিনি জানতেন সামনের পথ সহজ হবে না, কিন্তু এটুকুই নিশ্চিত ছিল যে এখন আর দুজন পালিয়ে যাচ্ছিলেন না। মাঝে মাঝে জীবন আমাদের ভেঙে ফেলে না, কেবল এতটাই নুইয়ে দেয় যাতে আমরা সত্যকে সরাসরি দেখতে পাই এবং সেই সত্যের সামনে দাঁড়িয়েই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটির পর অমিত কিছুদিন প্রিয়াঙ্কার বলে দেওয়া নিয়মগুলো মেনে চললেন। ওষুধ সময় মতো, নুন কম, রোদে বেশিক্ষণ নয়। ঠেলাগাড়িটি ওখানেই দাঁড়িয়ে থাকত, কিন্তু তিনি রোজ গিয়ে কেবল ওটি দেখে আসতেন, যেন কোনো পুরনো অভ্যেস যা ছাড়ার নাম নিচ্ছে না। শরীর এখনও দুর্বল ছিল, কিন্তু মন প্রথমবারের মতো এত খালি ছিল না। হয়তো এই জন্য যে কেউ না জানিয়েই তার দায়িত্ব নিয়েছিল। প্রিয়াঙ্কা অমিতকে নিজের বাড়ির কাছে একটি ছোট ঘর জুটিয়ে দিয়েছিলেন। ভাড়া তিনি নিজেই দিতেন, কিন্তু অমিতকে এই কথা জানতে দেননি। অমিত যখন চাবি নিলেন তখন কেবল এটুকুই বললেন, আমি ধীরে ধীরে সব মিটিয়ে দেব। প্রিয়াঙ্কা মাথা নাড়লেন। তিনি জানতেন এই মানুষটি টাকা নয়, সম্মানে বাঁচেন। দিন কাটতে থাকল। প্রিয়াঙ্কা আর অমিতের মধ্যে কথাবার্তা বাড়ল, কখনো ওষুধের ব্যাপারে, কখনো আবহাওয়ার ব্যাপারে, কখনো পুরনো কথার ব্যাপারে। দুজনে ঠিক করেছিল পুরনো ক্ষতগুলোকে খুঁড়বে না, তবে সেগুলো থেকে শিখবে অবশ্যই। প্রিয়াঙ্কা এখন বুঝতে পারছিলেন যে অমিতের নিস্তব্ধতা আসলে বাধ্যবাধকতা নয়, ধৈর্য ছিল। আর অমিত প্রথমবারের মতো অনুভব করলেন যে প্রিয়াঙ্কার তীব্রতা ভয় নয়, বরং চাপের কারণে সৃষ্টি হয়েছিল। এক সন্ধ্যায় প্রিয়াঙ্কা হাসপাতাল থেকে দেরিতে বের হলেন। গাড়ির কাঁচ দিয়ে বাইরে দেখলেন সেই রাস্তা, সেই জায়গা। ঠেলাগাড়িটি তখনও ছিল, কিন্তু তাতে অন্য কেউ বসেছিল। অমিত পাশেই দাঁড়িয়েছিলেন, কোনো একটি বাচ্চাকে নারকেল জল খাওয়াচ্ছিলেন। বাচ্চাটি টাকা বের করতে চাইলে অমিত মানা করে দিলেন। প্রিয়াঙ্কা দূর থেকে এই সব দেখলেন। তার ভেতনে কিছু একটা গলে গেল। তিনি গাড়ি থামিয়ে কাছে এলেন। তুমি ঠেলা লাগালে না কেন? তিনি জিজ্ঞেস করলেন। অমিত হেসে বললেন, ডাক্তার বারণ করেছেন, আর ডাক্তারের কথা মানা উচিত। প্রিয়াঙ্কা বললেন, এখন মানছ? অমিত বললেন, কারণ এখন ডাক্তারকে বলে ডাক্তার নন। সেই একটি বাক্যে না কোনো অভিযোগ ছিল, না কোনো দোষারোপ ছিল, কেবল একটি স্বীকৃতি ছিল যে জীবন তাদের আবার মুখোমুখি দাঁড় করিয়েছে। সেই রাতে দুজন প্রথমবারের মতো মন খুলে কথা বললেন। প্রিয়াঙ্কা জানালেন যে রাতে কেন তার ঘুম আসত না, কিভাবে প্রতিটি সফলতার পরেও এক শূন্যতা ঘেনে থাকত। অমিত জানালেন কিভাবে তিনি অনেক রাত অভুক্ত কাটিয়েছেন, কিন্তু কারও সামনে হাত পাতেননি। যদি তুমি অতীতে ফিরে যেতে পারো, প্রিয়াঙ্কা জিজ্ঞেস করলেন, তবে কি বদলাবে? অমিত ভাবলেন, তারপর বললেন, নিজের গতি নয়, কেবল এই বোধটা আগে অর্জন করতাম যে প্রতিটি মানুষের দৌড় আলাদা হয়। প্রিয়াঙ্কার চোখ ভিজে এলো। তিনি বললেন, আর আমি কি বদলাব? অমিত শান্ত স্বরে বললেন, তুমি শুনতে শিখতে। সেই রাতের পর অনেক কিছু বদলে গেল। প্রিয়াঙ্কা হাসপাতালে একটি ফ্রি হার্ট চেকআপ ক্যাম্প শুরু করলেন। প্রতি রবিবার অমিত সেখানে সকাল সকাল পৌঁছে যেতেন। চেয়ার লাগানো, জলের ব্যবস্থা করা, রোগীদের লাইনে বসানো, সবকিছুই তিনি করতেন কোনো পরিচয় ছাড়াই। রোগীরা তাকে ভাই বলে ডাকত। তিনি খুশি হতেন। তার প্রথমবারের মতো মনে হল যে তিনি কোনো কাজের কারো জন্য প্রয়োজনীয়। ক্যাম্পটি ধীরে ধীরে বড় হতে লাগল। শহরের কিছু মানুষ যুক্ত হল, কেউ দান দিল, কেউ সময়। প্রিয়াঙ্কা অমিতকে পার্টনার হওয়ার জন্য বললেন। অমিত প্রথমে মানা করলেন, তারপর বললেন, নাম চাই না, দায়িত্ব চাই। প্রিয়াঙ্কা রাজি হয়ে গেলেন। ইতিমধ্যে অমিতের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল। ডাক্তাররা হালকা কাজ শুরু করার অনুমতি দিয়ে দিলেন। তিনি ঠেলাগাড়ি পুরোপুরি ছাড়লেন না, মাঝে মাঝে বিকেলে ওখানে গিয়ে দাঁড়াতেন, কিন্তু এখন বিক্রির জন্য নয়, খাওয়ানোর জন্য। প্রিয়াঙ্কা তাকে বাধা দিলেন না। তিনি বুঝে নিয়েছিলেন যে এই ঠেলাগাড়ি অমিতের গল্পের অংশ, যেটিকে মোছা যায় না, সামলে রাখা যায়। একদিন ক্যাম্পের পর মন্দিরের বাইরে দুজন বসেছিলেন। বাতাসে ধূপকাঠির সুগন্ধ ছিল। প্রিয়াঙ্কা বললেন,
আমরা অনেক দেরি করে ফেললাম। অমিত জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে? একে অপরকে বুঝতে, তিনি উত্তর দিলেন। অমিত চুপ রইলেন। তারপর বললেন, দেরি তখন হয় যখন মানুষ শেখা ছেড়ে দেয়। কয়েক সপ্তাহ পর প্রিয়াঙ্কা সেই একই প্রশ্ন আবার জিজ্ঞেস করলেন, এবার ভয় ছাড়াই। যদি আমি সেই একই ভুল আবার না করি, তবে কি আমরা আবার? অমিত তার দিকে তাকালেন। তার চোখে ভরসা ছিল, আশা ছিল, আর এক সারল্য। তিনি বললেন, বিয়ের আগে একটি কথা দিতে হবে। কোনটি? আমরা একে অপরকে বদলানোর চেষ্টা করব না, কেবল সাথে চলব। বিয়েটা খুব সাধারণভাবে হলো, না ব্যান্ড না বাজা। মন্দিরে কেবল সেই মানুষগুলোর উপস্থিতিতে যাদের বিনামূল্যে চিকিৎসা হয়েছিল। কেউ ভুল দিল, কেউ দোয়া। অমিতের হাতে নারকেল ছিল না, প্রিয়াঙ্কার হাত ছিল। প্রিয়াঙ্কা ফের নেওয়ার সময় ধীরে ধীরে বললেন, এবার ছাড়তে নয়, নিভিয়ে যেতে এসেছি। অমিত হেসে বললেন, এখন আর ভয় লাগে না। বিয়ের পর জীবন খুব উজ্জ্বল হয়ে ওঠেনি, কিন্তু সত্যি হয়ে উঠেছিল। সকালে ক্যাম্প, দুপুরে হাসপাতাল, বিকেলে গঙ্গার তীরে হাঁটাহাঁটি। মাঝে মাঝে তর্কও হতো, কিন্তু এখন নিস্তব্ধতা আর দেওয়াল হতো না, সেটি সেতু হতো। যে জায়গায় অমিত একসময় নারকেল জল বিক্রি করতেন, এখন সেখানে একটি ছোট বোর্ড লাগানো ছিল, ডাক্তার প্রিয়াঙ্কা অমিত হার্ট কেয়ার, চিকিৎসা বিনামূল্যে, বিশ্বাস জরুরি। অমিত বাইরে দাঁড়িয়ে জল খাওয়াতেন, প্রিয়াঙ্কা ভেপারে রোগী দেখতেন। লোকে জিজ্ঞেস করত, আপনারা দুজনে? অমিত হেসে বলতেন, আমরা একসাথে চলি। গল্প এখানেই শেষ হয় না, এখান থেকেই শুরু হয়। কারণ সুখী জীবনের মানে সমস্যা শেষ হয়ে যাওয়া নয়, বরং সমস্যার মধ্যেও পাশে থাকা। এই গল্পের শিক্ষা এটাই যে সম্পর্ক তখন ভেঙে যায় না যখন টাকা কম থাকে, সম্পর্ক তখন ভেঙে যায় যখন বোঝাপড়া কম হয়। প্রতিটি মানুষের লড়াই আলাদা হয়, আর যে চুপ আছে সে যে দুর্বল হবেই এমন কোনো কথা নেই। মাঝে মাঝে সবথেকে শক্তিশালী মানুষরাই সবথেকে কম কথা বলে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি আপনার জীবনে কোনো মানুষ নিজের গতিতে চলছে, তবে আপনি কি তাকে সময় দেবেন, নাকি নিজের গতি দিয়ে তাকে পিষে দেবেন? বন্ধুরা, এটিই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই কোনো হৃদয়ছোঁয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।